এভারের বিষয়ে আমরা আলোচনা করব ডোমেইন নেম হোস্টিং নিয়ে। সো ডোমেইনটা কি? এই যে আমরা বিভিন্ন ধরনের সাইট ভিজিট করছি, যেমন বর্তমানে আমরা pnserver.com এ আছি। সো এটা হচ্ছে একটা ডোমেইন নেম। যেমন একটু আগে আমরা ভিজিট করলাম themeforest.com, themeforest.net, সেটা হচ্ছে একটা ডোমেইন নেম। সো অলরেডি আপনি খেয়াল করতে পারছেন যে এই যে ডোমেইন, এইখানে হচ্ছে .com, কখনো .net। সো ডোমেইনের এগুলোকে আমরা বলি এক একটা এক্সটেনশন, হ্যাঁ। সো সো এই বা অনেক সময় আমরা টাইপ হিসাবেও বলি। যাই হোক, সো এক্সটেনশনটাই প্রফেশনাল অনেকে বলে। সো আপনি অনেক ধরনের তো ডোমেইনটাকে অলরেডি বুঝে গেছেন, মানে কোনো একটা ওয়েবসাইট ভিজিট করার জন্য আমরা যে অ্যাড্রেসটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে ডোমেইন নেম। সো এখন আসেন যে এই যে ডোমেইনগুলো ব্যবহার করা হচ্ছে, সো এইটা বিভিন্ন ধরনের এক্সটেনশন দেখতে পাচ্ছি। কখনো আমরা দেখছি .com আছে, কখনো দেখতে পাচ্ছি আমরা .net ইউজ করছি, কখনো দেখবেন যে .me ইউজ করতেছে, কখনো কখনো আছে .org ইউজ করতেছে, তারপর হচ্ছে .info, বা বিশেষ করে বাংলাদেশি যে ওয়েবসাইটগুলো আছে, যেমন হচ্ছে আপনার আমরা ইউজ করি অধিকাংশ সময় .com, .bd, এছাড়াও আছে যে gov.bd বা gov.bd। আচ্ছা, এরকম আমি ভুল হতে পারে, আমি দিলাম। সো ধরেন আমি edu.bd দিচ্ছি আপাতত, এটা বাদ দিই, গভ হবে এটা, সরি বানাম ভুল লিখছি। ধরেন আমি দিচ্ছি হচ্ছে edu.bd। সো এই যে আমরা ডোমেইনের বিভিন্ন ধরনের প্রকারভেদগুলো দেখতে পাচ্ছি, এগুলা কিন্তু বিভিন্ন ধরনের ধরন আছে। মানে আপনি একটা ওয়েবসাইট নেবেন, সো ওয়েবসাইট নেওয়ার, আপনি যে ওয়েবসাইট একটা বানাবেন, সো ওয়েবসাইট বানানোর জন্য আপনি একটা ডোমেইন কিনবেন। সো কোন ধরনের ডোমেইন আপনার জন্য বেস্ট হবে, সেই জিনিসগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। তো সাধারণত এই .com ডোমেইনগুলো চুজ করা হয় যে কমার্শিয়াল, মানে বিজনেস পরিচালনা করার উদ্দেশ্যে যে ওয়েবসাইটগুলো পরিচালনা করা হয় বা তৈরি করা হয়, সেগুলোর জন্য হচ্ছে .com মানে হচ্ছে কমার্শিয়াল। সো এই হচ্ছে একটা বিষয়। সো তারপর মানে ব্যবসার উদ্দেশ্যে যে ওয়েবসাইটগুলো পরিচালিত হয় সেগুলো হচ্ছে .com ওয়েবসাইট, বা সেগুলোর জন্য আপনি ডোমেইনের এক্সটেনশন নিতে পারেন .com। .net কোনগুলো? যেগুলো হচ্ছে আপনার নেটওয়ার্ক প্রতিষ্ঠান, নেটওয়ার্ক নিয়ে কাজ করছে যারা, তাদের জন্য হচ্ছে .net। .me হচ্ছে কাদের জন্য? ধরেন আপনার জন্য, আপনার নিজের জন্য একটা ওয়েবসাইট বানাবেন, পোর্টফোলিও ওয়েবসাইট, সো সেটা হচ্ছে .me। পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য হচ্ছে .me। .org যারা হচ্ছে আর্থিক লাভবান উদ্দেশ্য ছাড়া তাদের প্রতিষ্ঠানে সার্ভিস প্রোভাইড করা হচ্ছে, লাইক ধরেন সেভ দ্য চিলড্রেন, তারা টাকার বিনিময় ছাড়া মানুষকে সেবা দিচ্ছে, বিভিন্ন ধরনের সাহায্য করছে মানুষকে। আপনি ধরেন একটা ব্লাড ডোনেশনের অর্গানাইজেশন করলেন, সো তার জন্য কোনো ওয়েবসাইট বানাচ্ছেন, তো তার জন্য হচ্ছে আপনি .org নেবেন। সো কোনো ধরনের সারা বাংলাদেশের নিয়ে আপনি কোনো একটা ওয়েবসাইট বানাচ্ছেন যেখানে হচ্ছে সব ধরনের ইনফরমেশন বাংলাদেশে পাওয়া যাবে, সো তার জন্য আপনি এক্সটেনশন নিতে পারেন .info। বাংলাদেশের যে কোনো ওয়েবসাইটের জন্য আপনি .pd নিতে পারেন। তবে একটা কথা আছে, সেটা হচ্ছে যদি এডুকেশনাল ওয়েবসাইট হয় এবং সেটা যদি শিক্ষা প্রতিষ্ঠান হয় সরকারি, তাহলে সরকারি ব্যতীতও নেওয়া যাবে, তবে শিক্ষা প্রতিষ্ঠান হতে হবে, তার জন্য হচ্ছে edu.bd। আর .com.bd বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো ব্যক্তি নিতে পারে। আর gov.bd হচ্ছে সংরক্ষিত, শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠান যাদের, শুধুমাত্র তারাই gov.bd-টা নিতে পারবে। সো এই হচ্ছে ডোমেইনের বিষয়। সো আরেকটা জিনিস বলে নেওয়া ভালো, আপনারা অলরেডি শিখে নিলেন যে কোন ধরনের ডোমেইনের এক্সটেনশন নিতে হয়, কারণ আপনি কোনো একটা ক্লায়েন্টের ওয়েবসাইট বানাই দেবেন, সেটা বাংলাদেশের ক্ষেত্রে তো হতে পারে। আমরা যে শুধু লোকাল ওয়াইজ, শুধু ইন্টারন্যাশনাল ওয়াইজ কাজ করবো তা তো না, আমরা লোকাল ক্লায়েন্ট আমরা পেতে পারি। সো লোকাল ক্লায়েন্টে যখন আপনি কাজ করবেন, সো ডোমেইন যখন কিনতে হবে, বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হতে পারে। কারণ একটা জিনিস বলে নেওয়া ভালো, প্রত্যেকটা ডোমেইন হচ্ছে ইউনিক হয়, মানে কখনো কোনো একটা ডোমেইন নেমের সাথে আরেকটা ডোমেইন ম্যাচ হবে না। আপনি একটা ডোমেইন নেম কিনে নিছেন, সেটা কেউ নিতে পারবে না যদি আপনি এটা রিসেল না করেন। লাইক facebook.com, সেটা কিনা হয়ে গেছে, আপনি চাইলে facebook.com নিতে পারবেন, হয়তো শেষে বা সামনে পিছিয়ে একটা লাগিয়ে আপনি নিতে পারেন, তবে এটা নিয়ে আবার রুলস আছে, অনেক আইনগত অনেক ইস্যু থাকে। তো যাই হোক, আমি এটা বললাম। সো এখন এক্সটেনশনটা বুঝে গেলাম। এখন এই প্রত্যেকটা ডোমেইন কিন্তু ইউনিক হয়, আপনি চাইলেই যে কোনো ডোমেইন নিতে পারবেন না, যদি খালি থাকে তাহলে আপনি নিতে পারবেন। সো সেটা চেক করার জন্য আমি pnserver দিয়ে দেখাচ্ছি। pnserver হচ্ছে আমারই একটা প্রতিষ্ঠানের সার্ভিস। সো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। সো সব ধরনের, যত ধরনের স্টুডেন্টদের জন্য যত ধরনের বেটার সার্ভিস আছে, পরিচয় দিলে আপনাদের যথেষ্ট করাবে। এছাড়াও আপনাদের জন্য একটা স্পেশাল প্যাকেজ আছে স্টুডেন্টদের জন্য, সেটা আমি বলবো। সো এখন আসেন, আমি যেটা বলতে আছি যে ডোমেইনটা আমি চেক করবো কীভাবে, শুধু আমাদের ওয়েবসাইট না, আপনি যে কোনো ওয়েবসাইটে যান, সেখানে গিয়ে আপনি ডোমেইনগুলো চেক করতে হবে প্রথমে, যেখান থেকে আপনি কিনেন। আবার একটা বিষয়, আপনি চাইলে ডোমেইন এক জায়গায়, হোস্টিং আরেক জায়গায়, এইভাবেও কিনতে পারেন। সো বেস্ট হয় একই জায়গা থেকে নিলে ম্যানেজমেন্ট বা প্রসেসিং ইয়েগুলো ভালো হয়।
সো যাই হোক, সো এখন আসি এখানে প্রাইস বা রেজিস্ট্রেশন একটা বিষয় থাকে। রেগুলার প্রাইস মানে হচ্ছে প্রাইজিং, আর রেজিস্ট্রেশনের বিষয়টা হচ্ছে আমি রেজিস্ট্রেশন করতে আছে একটা ডোমেইন নিতে চাচ্ছি, সো এটা হচ্ছে রেজিস্ট্রেশন। সো এক এক ধরনের সিস্টেমেরই থাকতে হয়, আমি জাস্ট আইডিয়া দিচ্ছি। লাইক ইস ধরেন আমি আমার নামে একটা ওয়েবসাইট দেখতে আছি যে এটা আছে কিনা, যেমন পার্থবিডি.com.বিডি এরকম। সো এটা একটু সিকিউরিটি ইয়ের জন্য আমি এখানে একটা সিকিউরিটি ইয়ে দেওয়া আছে আমাদের, সো এটা একটু দিয়ে দিচ্ছি ক্যাপচার মতো যেটা বলা হয়, UVA। ওকে, সো সার্চ করছি, তো এখানে আমি সার্চ দিয়ে দেখব যে ডোমেইনটা আছে কিনা। সো ডোমেইনটা আছে, এর জন্য হচ্ছে অ্যাভেলেবল দেখাচ্ছে, যদি না থাকতো তাহলে আনঅ্যাভেলেবল দেখাতো। সো এখন গ্রিন সিগন্যাল বা আনএবল দেখাবে। যাই হোক, এটা যেহেতু গ্রিন সিগন্যাল দেখাচ্ছে বা অ্যাভেলেবল দেখাচ্ছে, তার মানে আমি এটা ক্রয় করতে পারবো। সো এই গেল বিষয়। তো এখন আমি চাইলে অ্যাড টু কার্টে ক্লিক করে বাকি প্রসেসগুলো আমি করতে পারবো, ঠিক আছে। সো এখন আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে হোস্টিং বিষয়টাও আমাদেরকে জানা দরকার। তো ডোমেইনটা হচ্ছে আপনার নাম। সো এই যে আমরা ওয়েবসাইটগুলো বানাচ্ছি বা ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো যে তৈরি হচ্ছে, এইগুলা আমরা যেখানে রাখবো, বর্তমানে তো আমাদের কম্পিউটারটাকে এজ এ সার্ভার হিসাবে তৈরি করে কাজ করছি। সো একমাত্র আমাদের কম্পিউটারে বসে যারা থাকবে বা ইউজ করছে তারাই শুধুমাত্র এই ওয়েবসাইটগুলোকে দেখতে পাচ্ছে, কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে যদি আপনার ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করতে হয়, তাহলে সেটাকে ওয়ার্ল্ড ওয়াইড বেস করতে হবে। তার জন্য আপনার দুটো জিনিস লাগছে, সেটা হচ্ছে ডিএনএস মানে ডোমেইন নেম সার্ভার, যেটাকে আমরা ডোমেইন বলছি একটু আগে যেটা বুঝলেন, আর একটা হচ্ছে হোস্টিং, যেটা হচ্ছে ফাইলগুলা আপাতত আপনার কম্পিউটারে আছে। এখন ওয়ার্ল্ড ওয়াইড যদি মানে ডাব্লিউ আমি যেটাকে বলি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বেস যদি আপনি আপনার ওয়েবসাইটটাকে করতে চান, তাহলে সেটা কোনো একটা অনলাইন ভিত্তিক সার্ভারে আপনাকে সেটা জমা রাখতে হবে। অনলাইন সার্ভারটা আসলে আপনার কম্পিউটারের মতোই, যে এখানে আছে 24 আওয়ার্স সেটা অন থাকছে, ইন্টারনেট কানেকশন দেওয়া আছে, এই হচ্ছে ফ্যাসিলিটিটা। হ্যাঁ, সো আমাদেরকে হোস্টিং নিতে হবে মানে সার্ভার নিতে হবে, যেখানে আমরা ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখবো, ঠিক আছে। সো আমরা হোস্টিং যে নিব, এটা বিভিন্ন ধরনের স্টোরেজের বিষয় আছে। যেমন আমার কম্পিউটারের স্টোরেজটা হচ্ছে আমি সি ড্রাইভে ইনস্টল করছি, সি ড্রাইভে যতটুকু জায়গা আছে ততটুকু পর্যন্ত আমি ইউজ করতে পারবো। সো এরকম আনলিমিটেড বা এত বেশি স্পেস নিয়ে কিন্তু আমরা এখানে কাজ করতে পারবো না, কারণ এখানে পে করতে হচ্ছে আমাকে। সো এখানে বিভিন্ন ধরনের স্টোরের, বা আমি যদি আবার একটু হোমে ব্যাক করি, বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, আপনি চাইলেই সব ধরনের ইয়ে নিতে পারবেন। যেমন আমি আবার যদি যাই pnserver.com-এ, বিভিন্ন ধরনের সার্ভারের ভাগ আছে, যেমন হচ্ছে আপনার শেয়ার হোস্টিং, ডেডিকেটেড ভার্চুয়াল সার্ভার, বা অনেক সময় এটা বিপিএস আমরা বলি। সো এখানে যে বিষয়টা হয় যে এই যে ভার্চুয়াল সার্ভারগুলা, সো বা অনেক সময় আরেকটা প্যাকেজ থাকে যে বিপিএস, আমি যদি আপনাকে দেখাই যে এখানে বিভিন্ন ধরনের যে হোস্টিং, বিডি হোস্টিং, চিপ হোস্টিং, কর্পোরেট হোস্টিং, রিসেলার হোস্টিং, ডেডিকেটেড ইমেল সার্ভার বা ভার্চুয়াল সার্ভারের মধ্যে ওপেন বিপিএস, আমি জানি এগুলো কিছু বুঝতে পারছেন না, আমি একটু শর্ট করে যদি বুঝাই। হোস্টিং এর আবার একটা ভাগ থাকে যেখানে বিডি হোস্টিং লেখা আছে। বিডি হোস্টিং মানে হচ্ছে বাংলাদেশি হোস্টিং। অনেকে একটু নাক ছিটকাতে পারেন, সরি আসলে সবার উদ্দেশ্যে বলছি না, অনেকে এরকম আছে যে বাংলাদেশে কোনো সার্ভিস মানে একটু ইয়ে হয়। সো এটা ফেসিলিটিও আছে। সো আমরা হচ্ছে সাধারণত দুই ধরনের সার্ভার প্রোভাইড করে থাকি। এতদিন হংকংয়ে ছিল, এখন ইউএস বেস সার্ভারে এখন ইয়েটা বেশি, সো এসএসডি সার্ভার কোয়ালিটি, এবং পাশাপাশি আমরা বিডি সার্ভিসটাও দিচ্ছি, মানে বিডি হোস্টিংয়ের সার্ভিসও দিচ্ছি। দুটো ফেসিলিটিটা হচ্ছে কি, আপনি যদি ইউএসএ সার্ভার ইউজ করেন, তাহলে ইউএসএর কাস্টমারগুলো আপনার ওয়েবসাইটে খুব ফাস্ট লোড হবে, তাদের কাছেই ব্যবহার করতে সুবিধা হবে। আর আপনি যদি বাংলাদেশের হোস্টিং নিয়ে কোনো ওয়েবসাইট বানান, সেটা ফেসিলিটি হচ্ছে কি, যে ধরেন আপনি যেহেতু এটা নেটওয়ার্ক বাংলাদেশের, সো সার্ভারটা বাংলাদেশে, আপনার ওয়েবসাইটগুলো খুব ফাস্ট লোড হবে, এটা হচ্ছে ফেসিলিটি। সো ইউএস অন্যান্য দেশের মানুষগুলা অনেক নেটওয়ার্ক সিস্টেমেটিক হয়ে দেন বাংলাদেশের হোস্টিংটি অ্যাক্সেস করতে হচ্ছে, এইটার উপর ভিত্তি করে তাদের লোড হতে একটু সময় নিতে পারে। সো ডিপেন্ড করছে আপনি আসলে ওয়েবসাইটটিকে ওয়ার্ল্ড ওয়াইড ভিত্তি করতে আছেন নাকি লোকাল ওয়াইজ। যেমন হচ্ছে নিউজ পেপার প্রথমআলো.com বা ই কমার্স প্রতিষ্ঠান। সো আপনার যেহেতু কান্ট্রি ওয়াইজ মানে বাংলাদেশ কেন্দ্রিক আপনি কাজ করছেন, তার জন্য হচ্ছে আপনার এটা বেস্ট, বাংলাদেশের ইয়েগুলা নেওয়া বেস্ট। আর ওয়ার্ল্ড ওয়াইড ভেবে যদি কাজ করতে চান তাহলে বিষয়টা আলাদা। সো এটা অনেকে একটু অন্যরকম লাগতে পারে, তাই না? সো অনেকে জানেন বা অনেকে জানেনও না বিষয়টা। সো এসইওর একটা ইয়ে নিয়েও কাজ করে খুব বেশি। সো সার্ভারের জিনিসটা খুব একটা ফ্যাক্ট আছে কিন্তু এখানে। হ্যাঁ, সো আমি যদি একটু মনে করি দিই অনেকে বিশ্বাস হচ্ছে কি না কথাটা, আমরা যদি বলি যে নেটওয়ার্ক কি, হ্যাঁ, বা ইন্টারনেটটা কি, যেহেতু এখানে ইন্টারনেটের কথাটা চলে আসছে।
আমরা নেটওয়ার্ক যদি বলি অনেকগুলা ডিভাইস যখন একত্রিত হয় সেটাকে আমরা বলি নেটওয়ার্ক। আর এখানে কি হচ্ছে যে অনেকগুলা সার্ভার একত্রিত হয়ে একটা নেটওয়ার্ক রূপান্তর হচ্ছে, আর এরকম একাধিক নেটওয়ার্ক যখন একত্রে কানেক্ট হয়ে যাচ্ছে সেটাকে বলছি আমরা ইন্টারনেট। সো এই যে আমরা ইন্টারনেট ইউজ করছি এগুলো হচ্ছে অনেকগুলা সার্ভারের সমন্বিত রূপ বা অনেকগুলো সার্ভার কানেকশন করেই হচ্ছে আমরা ইন্টারনেট সার্ভিসটা পাচ্ছি, যেটার মাধ্যমে হচ্ছে আমরা ডাটা আদান প্রদান করছি। হ্যাঁ, সো এই যে ডাটা আদান প্রদানের বিষয়টা, সো দেখবেন একটা উদাহরণ দিয়ে যদি বলি যে অন্যান্য জায়গায় যে কল রেট দেখবেন, ইন্ডিয়াতে যদি আপনি ফোন দেন কল রেটের পরিমাণ খুব বেশি, কারণ তাদের নেটওয়ার্কে যে ইয়েটা হচ্ছে তাদের সাথে যে আমরা কানেক্ট করি অন্যান্য দেশ হয়ে অনেক দেশ ঘুরে তারপর তার সাথে কানেকশনটা হচ্ছে। সো এখানে এর জন্য হচ্ছে কানেকশনের বিষয়টা কম। আপনি দেখবেন যে ইউএসএ যে কল রেট এটা থেকেও ইন্ডিয়ার কল রেটটা বেশি। সো এরকম অনেক কিছু থাকে নেটওয়ার্কের কানেক্টিভিটি, জায়গায় আমি অত গভীরে না চাই, জাস্ট এতটুকু বুঝে নেন। সো সার্ভারের আপনার অনেক কিছু ডিপেন্ড করে। আপনি বাংলাদেশের কাস্টমার যদি হয়, বাংলাদেশের হোস্টিং হলে এটা খুব ফাস্ট লোড হবে, এই হচ্ছে মূল বিষয়টা আর কি। তো যার যে ধরনের চাহিদা এটা আপনি নিতে পারেন। এখন আসে, আপনি তো বুঝলেন যে কান্ট্রি ওয়াইজের হোস্টিং আলাদা আছে, এছাড়াও আরও কিছু কিছু বিষয় থাকে, শেয়ার হোস্টিং, রিসেলার হোস্টিং, ডেডিকেটেড সার্ভার। সো ধরেন আপনি যদি বিজনেস করতে চান, প্রথমে অনেকেই যেটা কাজ করে যে ডেডিকেটেড সার্ভার নিয়ে কাজ করতে চায়। সো ডেডিকেটেডের বিষয়টা হতে পারে এরকম যে অনেক বড় প্যাকেজ থাকে, যেমন ডেডিকেটেড থেকে আপনি যদি বাজেট সার্ভার নেন এটা আপনার লাগবে না। জাস্ট তারপর আমি একটু বলে নিচ্ছি। সো সার্ভার তো একটা কম্পিউটার, তাই না? সো এখানে কতটুকু র্যাম পাচ্ছেন, কতটুকু সিপিইউ পাচ্ছেন, সার্ভারে কতটুক আপনার ব্যান্ডউইথ কতটুকু পাবেন, 10 টেরাবাইট, তারপর হচ্ছে আইপি কটা থাকছে, প্রাইস হচ্ছে মান্থলি $130। এটা হচ্ছে বড় জন্য। হ্যাঁ, সো এটা আপনার জন্য না, সরি আপনার জন্য বলা হয় না, তো ইন ফিউচার হয়তো আপনার লাগতে পারে, অনেক নামি দামি একটা সাইট তৈরি করতে পারে। সো অধিকাংশ ক্ষেত্রে নতুনদের জন্য যেটা হচ্ছে চিপ হোস্টিংটা হচ্ছে অ্যাজ এ শেয়ার হোস্টিং। আমি একটু শর্ট করে যদি বলি, এই জায়গাটা আসবো। হোস্টিংটা হচ্ছে মূলত আমি তিনটা ভাগ আসলে করে বোঝানোটা অনেক ধরেন আমি যদি শর্টকাটে আপনাকে বোঝাতে চাই, শেয়ার হোস্টিং, রিসেলার হোস্টিং, ডেডিকেটেড সার্ভার। ধরেন একটা বাসা আপনি ভাড়া নিছেন। হ্যাঁ, সো একটা টোটাল বাসাটা হচ্ছে একটা ডেডিকেটেড সার্ভার। হ্যাঁ, সো এই বাসাটার ধরেন 4টা রুম আছে, তো 4টা রুম নিয়েই তো এই বাসাটা, তাই না? সো টোটাল বাসাটা হচ্ছে মানে 4টা রুম নিয়ে যে বাসাটা, এটা হচ্ছে একটা ডেডিকেটেড সার্ভার। সো এই ডেডিকেটেড সার্ভারের ভিতরে কয়টা আছে? 4টা রুম আছে। সো আমি কি করলাম, এই 4টা রুম তো আমার দরকার না, আমি একা মানুষ, আমার একজন হলেই হচ্ছে, মানে আমি একা থাকলেই হচ্ছে। সো 3টা রুম অযথা পড়ে আছে, তাই না? সো আমি কি করতে পারি, এটাকে চাইলে ভাড়া দিতে পারি। ঠিক আছে, মানে সাবলেট করে আমি ভাড়া দিতে পারি। সো আমি একটা ডেডিকেটেড সার্ভার নিলাম, মানে একটা ডেডিকেটেড বাসা ভাড়া নিলাম। দেন ওই বাসা ভাড়াটাকে আমি প্রত্যেকটা রুম ওয়াইজ আবার ভাগ করে আরও কয়েকজনের কাছে রিসেল করলাম, মানে বিক্রি করলাম। সো আমি কিন্তু ডেডিকেটেডটা নিয়ে দেন রিসেল করছি। ঠিক আছে, সো এইটা হচ্ছে ডেডিকেটেড সার্ভার নিয়ে আমি আলাদাভাবে রিসেল করতে পারছি। বা আমি কি করলাম যে 4জন মানুষের কাছে 3টা মানুষের কাছে 3টা রুম আমি আলাদাভাবে দিয়ে দিলাম এবং তাদেরকে বললাম যে তুমি চাইলে এটাকে আবার রিসেল করতে পারবা। সো তারা কি করলো, ওই রুমগুলো নিল, মানে রিসেলার রুমগুলো নিয়ে তারাও থাকতেছে, পাশাপাশি অন্যদেরকেও আবার এই সার্ভিসগুলো দিচ্ছে। সো এটা হচ্ছে যারা ওই রিসেলারের কাছ থেকে যারা সার্ভিসগুলো নিচ্ছে, তারা যে সার্ভিসগুলো গ্রহণ করছে সেগুলো হচ্ছে শেয়ার হোস্টিং। তার মানে একদম ছোট ছোট ইয়েগুলো হচ্ছে শেয়ার হোস্টিং, তারপর রিসেলার হোস্টিং, তারপর হচ্ছে ডেডিকেটেড। মানে বিষয়টা হচ্ছে এখানে অ্যাক্সেসেবল বিষয়গুলো আর কি। হ্যাঁ, তো এই যে আমরা মূলত শেয়ার হোস্টিং নিয়ে কাজ করবো, প্রথম অবস্থা আমরা শেয়ার হোস্টিং নিয়েই কাজ করবো। সো ডোমেইন হোস্টিং নিয়ে যদি আরও বিস্তারিত জানার খুব বেশি ইচ্ছা থাকে আমাকে বললে আমি নেক্সট টাইমে আরও ডিটেলস নিয়ে আলোচনা করবো। সো আমি একটু শর্ট করে নিই। সো এখানে প্রয়োজনীয় যে বিষয়গুলো আপনি দেখবেন যে 1 GB ডিস্ক স্পেস, মানে হচ্ছে আপনি এখানে 1 GB পর্যন্ত তথ্য জমা রাখতে পারবেন। 25 GB ব্যান্ডউইথটা খুব ইম্পর্টেন্ট, এটা জিনিসটা আপনার জানা দরকার। যেমন ধরেন ব্যান্ডউইথ জিনিসটা কি, আমরা প্রায় সময় একটু খেয়াল করব যে এসএসসি অথবা এইচএসসি রেজাল্টের সময় আমরা প্রায় সময় দেখি যে ওয়েবসাইটগুলো হয়ে থাকে, মানে ব্যান্ডউইথ থাকে না, দেখা যাচ্ছে যে ব্যান্ডউইথ লিমিটেড বা সার্ভার নট ফাউন্ড এরকম মেসেজ চলে আসে। এটা হচ্ছে ওই প্রত্যেকটা সার্ভারে একটা নির্দিষ্ট লিমিটেশন থাকে, এর বেশি ভিজিটর সে নিতে পারে না। বিষয়টা হচ্ছে কি, ধরুন আপনি একটা ওয়েবসাইটে ঢুকলেন, এখানে একটা গান ডাউনলোড করলেন যেটার সাইজ ছিল 1 MB। সো একজন ভিজিটর ঢুকছে, ভিজিটর যে ঢুকছে ওই ওয়েবসাইটেরও কিন্তু একটা লোড নিচ্ছে বা ডাউনলোড হচ্ছে তার কম্পিউটার আছে, এত ডিটেলস না যায়, জাস্ট এতটুকু বুঝে নেন। আপনি ওয়েবসাইটে ঢুকে একটা ফাইল ডাউনলোড করছেন যেটা হচ্ছে 1 MB সাইজ। সো ধরেন ব্যান্ডউইথ এটা 25 GB না, ব্যান্ডউইথ হচ্ছে মাত্র 1 GB। তার মানে 1 GB মানে কত, 1024 MB। ঠিক আছে, সো একজন ডাউনলোড করলো 1 MB চলে গেল, এরকম
1024 জন ভিজিটর গিয়ে যদি 1024 বার ডাউনলোড করে, প্রতিবার যেহেতু 1 MB করে চলে যাচ্ছে, তার মানে 1024 MB চলে যাচ্ছে, তার মানে 1 GB শেষ। তো আপনার ব্যান্ডউইথটা যখন 1 GB ব্যান্ডউইথ, তার মানে 1 GB ব্যান্ডউইথ যেহেতু শেষ, আপনার সার্ভারে পরবর্তী যখনই কেউ ঢুকতে যাবে, সার্ভার নট ফাউন্ড, ব্যান্ডউইথ লিমিটেড, এরকম বিভিন্ন ধরনের মেসেজ চলে আসবে। সো ব্যান্ডউইথটাও কিন্তু একটা বিশাল ফ্যাক্ট কিন্তু। সো আপনি যদি কোনো সময় ডাউনলোডের ওয়েবসাইট বানাতে চান, তো আপনি হোস্টিং প্রোভাইড যার কাছ থেকে আপনি কিনছেন তাকে আগে বলতে হবে যে আমার ডাউনলোড ওয়েবসাইট, বা তার কাছে একটু বুঝে নেবেন যে এই আমার প্রতিদিন ভিজিটর 1000 প্লাস বা 200 300 500 এটা দিয়ে হবে কিনা, এই জিনিসগুলো আইডিয়া নেবেন। হ্যাঁ, সো একটা ফ্রি ডোমেইন থাকছে মানে এই প্যাকেজটার সাথে, ইয়ারলি প্যাকেজ তো। সো এখানে প্রত্যেকটা প্যাকেজ আপনি ডলার রেট অনুসারে গুণ করলে আপনি মূলত প্রাইসটা পেয়ে যাবেন। সো এটা হচ্ছে ইয়ারলি। এখানে আমাদের একটা সিস্টেম ভালো, অনেকে আছে কম টাকায় অফার করে পরবর্তী বছর থেকে হচ্ছে প্রাইসগুলো বেশি করে নেয়। সো আমাদের সিস্টেম হচ্ছে প্রতি বছর একই প্রাইস থাকবে। এখন যে প্রাইস, প্রতিটি প্রাইস আপনি ডলার রেট যেটা হয় 85 90 যখন যেটা হয় সেটা দিয়ে আপনি গুণ করবেন, যেটা আসবে সেটা আপনাকে পে করতে হবে। সো আমাদের স্টুডেন্টের জন্য আলাদা প্যাকেজের ছাড় আছে, একটু কন্ট্যাক্ট করলে আপনাকে বলে দিবে। সো তারপর হচ্ছে ফ্রি সেট আপে বিষয়টা হচ্ছে এটা অলরেডি সেট আপ করে আছে, আপনাদের এটার জন্য কোনো কস্ট দিতে হবে না। মানে সার্ভারটা নিলে অনেক সেট আপের বিষয় থাকে, যেহেতু আপনার শেয়ার হোস্টিং নিয়েছেন, এটা সেট আপ করা আছে। সো আমরা যে সেট আপ করে রাখছি এটার জন্য আপনাকে এক্সট্রা পেমেন্ট দিতে হবে না। দেন হচ্ছে ওয়ান ডোমেইন অ্যালাউ, মানে একটা হোস্টিং আপনি একটা ডোমেইন অ্যালাউ করবে। আনলিমিটেড ডাটাবেস যেহেতু আছে, সেটা হচ্ছে আমরা একটু পরে দেখতে পারবেন। সো যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে যাই, সেখানে খেয়াল করছেন আমাদের প্রথমেই ডাটাবেস তৈরি করতে হয়। সো কোনো কারণে দেখা গেলো যে সাব ডোমেইন করেও কিন্তু অনেক সময় কাজ করা যায়, মানে একটা ডোমেইন মানে pnserver.com, এটা হচ্ছে মেইন ডোমেইন, এটা অতদিন আপনি আবার ভাগ করতে পারবেন m.pnserver.com বা new.pnserver.com, মানে মেইন ডোমেইনটাকে আবার অনেক ভাগে ভাগ করা যায়। ভাগ করে করে আপনি প্রত্যেকটা ভাগ মানে প্রত্যেকটা আলাদা আলাদা ডোমেইনের মধ্যে, মানে প্রত্যেকটা সাব ডোমেইনের আওতাধীন আপনি আলাদা আলাদা আবার ওয়েবসাইট রাখতে পারবেন। ঠিক আছে, সো আলাদা তো ওয়েবসাইট রাখতে হলে তো আপনাকে সেট আপ করতে হবে ওয়ার্ডপ্রেস, আর প্রত্যেকটা ওয়ার্ডপ্রেস সেট আপের সময় একটা ডাটাবেস কিন্তু ক্রিয়েট করতে হয়। সো প্রথমে ডাটাবেস ক্রিয়েট করে ওই ডাটাবেসের আওতাধীন কিন্তু ওয়ার্ডপ্রেসের ফাইলগুলোকে ইনস্টল করতে হয়। অর্থাৎ যখনই ওয়ার্ডপ্রেসে কোনো ডাটা সাবমিট করবেন বা সেট আপ করবেন, সবগুলো কিন্তু ওই ডাটাবেসের আওতাধীন তথ্যগুলো জমা থাকবে। সো আনলিমিটেড ডাটাবেসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখা গেল যে আপনাকে সব কিছু আনলিমিটেড দিয়ে গেল, কিন্তু ডাটাবেস মাত্র একটা বা দুইটা, তাহলে কিন্তু কোনো কাজই করতে পারবেন না। সো এরকম বিষয়গুলো অনেক কিছু আছে। আরেকটা জিনিস বলে রাখি, অনেক সময় আমরা অনেক প্যাকেজে দেখি যে আনলিমিটেড, আসলে আনলিমিটেড বলতে কোনো কথা নেই, সবগুলি লিমিটেড। কারণ যারা, যেমন ধরেন আমরা যে সার্ভিস দিচ্ছি, আমরা যাদের কাছ থেকে এনে সার্ভিস দিচ্ছি, তারা তো আমাদেরকে আনলিমিটেড দেয় না, তো আমরা আপনাদেরকে দিব কীভাবে আনলিমিটেড? যেমন একটা কথা বলি, যেমন একটা সময় ছিল গ্রামীণ ফোনের একটা সার্ভিস ছিল, কত টাকায় যেন আনলিমিটেড একটা ইন্টারনেট সার্ভিস। সো দেখা যেত যে তখনকার সময় 8 জিবির উপর ইউজ করে ফেলে ইন্টারনেট থাকতো, কিন্তু ডাটা মানে স্পিড খুব কমে যেত। হ্যাঁ, সো এটা আপনি ইউজ করার মতো থাকে না আর কি। সো এরকম আর কি। সো আনলিমিটেড বলতে কিছু থাকে না, সব কিছুর মধ্যে একটা লিমিটেড থাকে। যেমন এখানে আমরা আনলিমিটেড বলছে, সো আপনি আনলিমিটেড কতবার করবেন? আপনি ধরেন 50টা ডাটাবেস বানাইছেন, কিন্তু আপনার স্পেস তো 1 জিবি, তাই না? সো এরকম আর কি বিষয়টা। সো আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট করতে পারবেন, আনলিমিটেড এফটিপি, লেটেস্ট cPanel, ক্লাউড লিনাক্স, ডেইলি ব্যাকআপ, ওয়ান ক্লিক স্ক্রিপ্ট ইনস্টল। মানে হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য আমরা যে আগে কষ্ট করে বিভিন্ন ধরনের ম্যানুয়ালি ইনস্টল করছি, সেটা করতে হবে না, আমরা খুব সহজে এখন ইনস্টল করে ফেলতে পারবো। তারপর হচ্ছে প্রত্যেক দিন ব্যাকআপ নেবে, মানে সামহাউ আজকে আপনার ওয়েবসাইটটা ব্যাকআপ নিল, সামহাউ দেখা গেলো যে কালকে আপনার ওয়েবসাইটে হ্যাক হয়ে গেল, চাইলে আপনি আগের দিনের ইয়েটা ব্যাকআপ নিয়ে নিতে পারবেন। সো ডেইলি ব্যাকআপ পাবেন। সো ক্লাউড লিনাক্স মানে অপারেটিং সিস্টেম আর কি। যেমন আমরা উইন্ডোজ ইউজ করছি, আপনি যে সার্ভারটা নিচ্ছেন সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম হিসেবে লিনাক্স থাকবে। তারপর cPanel, যেটা কন্ট্রোল প্যানেল আমরা বলি, ফাইল ট্রান্সফার প্রোটোকল হিসেবে আনলিমিটেড ফাইল ট্রান্সফার থাকবে। আপনি ডোমেইনের আওতাধীন ইমেল ক্রিয়েট করতে পারবেন আনলিমিটেড, অ্যান্ড আনলিমিটেড ডাটাবেস থাকছে। ঠিক আছে, সো ইমেল ক্রিয়েট করবেন, এখানে স্টোরেজের বিষয়গুলোও কিন্তু এখানে ডিস্ক স্পেসের মধ্যে চলে আসতেছে। সো এই ওভারঅল বিষয়, সো এই বিষয়গুলো দেখে মূলত নিতে হয়। যেমন সবচেয়ে বিশেষ জিনিসগুলো ইম্পর্টেন্ট, যে আপনার স্পেস কতটুক, ব্যান্ডউইথ কতটুক, এই জিনিসগুলো আপনার একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, সো এই হচ্ছে আপনার ওভারঅল বিষয়। সো আমরা ডোমেইন কি, হোস্টিং কি, আশা করি আমি শর্টকাটে যতটুকু বোঝানোর চেষ্টা করলাম এটা বোঝাতাম। হ্যাঁ,
তারপর যদি খুব বেশি ইন্টারেস্ট থাকে আমি এটা নিয়ে আলাদাভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে। আপনাদের ওয়ার্ডপ্রেস ইয়ের উপর একটা ক্লাস নিছি আমি, যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশনে। সেইখানে আমি যেহেতু স্পিড অপটিমাইজেশন নিয়ে আপনি কাজ করবেন, তার মানে একটা টেকনোলজি নিয়ে আপনি কাজ করছেন, মানে একটা ওয়েবসাইটের স্পিড আপনি কীভাবে কমাচ্ছেন, সো ওয়েবসাইটে কীভাবে কাজ করে, কেন স্পিড বাড়ছে, এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি বলতে কি যে আমি থিওরি পার্টগুলো খুব ভেঙে ভেঙে বুঝাইছি। আমি খেয়াল করছি বাংলাদেশে ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশনের উপরে ফ্রি ওয়েতে খুব কম বোঝানো হয়েছে, সবাই শুধু একটা প্লাগইনের উপরেই কাজ করাচ্ছে। লাইক হচ্ছে ধরেন যেটা আমি খেয়াল করলাম যে WP রকেট একটা প্লাগইন দিয়ে সবাই দেখাচ্ছে। সো অনেক ক্লায়েন্ট তো আপনাকে পে করবে না এটার জন্য, বা আপনি ইলিগেল যে অনেক ধরনের ক্র্যাক ভার্সনের যে প্লাগইনগুলো আছে এগুলোতে হয়তো আপনি ট্রাই করতে পারেন, কিন্তু ফ্রি ওয়েতে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনি পেইড ওয়েতে যাবেন কেন? সো আপনাকে যে প্রাইস ওইটার থেকে তো আপনাকে ওইটার পে করতে হচ্ছে প্লাগইনটার জন্য। সো আমরা ফ্রি ওয়েতে বা বিষয়টা যদি আপনি বুঝে যান, ইন ফিউচার যখন আপনি ডেভেলপমেন্ট শিখতে থাকবেন তখন আপনি চাইলে উইদাউট প্লাগইন ছাড়াও কাজগুলো শিখতে পারবেন। তো থিওরি পার্টটা খুবই ইম্পর্টেন্ট যদি আপনি ভালো করে বুঝতে পারেন। সো ওইখানে আমি ভালো করে বুঝিয়েছি কীভাবে একটা ওয়েবসাইট কাজ করে, কীভাবে লোড হয়, আপনার কম্পিউটার কীভাবে আসতেছে, মানে টোটাল টাইম ভেঙে ভেঙে বুঝিয়েছি, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, সো আমি শর্টকাট ট্রাই করছি। সো এখন আমি যেটা দেখাবো যে আপনি তো এতক্ষণ বুঝলেন যে ডোমেইন কি, হোস্টিং কি, হ্যাঁ। সো পরবর্তী যে টপিকটা আমি দেখাচ্ছি যে কিভাবে আপনি একটা ডোমেইন অথবা একটা হোস্টিং কিভাবে অর্ডার করবেন, সেই বিষয়টা আমি দেখাবো।